আজকে হুট করেই আমার বাবা অবশেষে আমার গার্লফ্রেন্ড শিমুকে বিয়ে করে নিল। কালকে রাতে যে মেয়েটা আমাকে বাবু সোনা বলে রেখেছিল সে আজকে আমার সৎ মা হয়ে গেল। এতে বাবাকে দোষ দিয়ে কি করব? বিয়ে করা হলো ওনার পেশা। শিমু মেয়েটা টাকার লোভে আমার 39 বছর বয়সী বাবাকে বিয়ে করে নিল। 2 বছরের ভালোবাসা। সে নাকি আমাকে পাগলের মতো ভালোবাসতো। কথায় কথায় বলতো সে আমাকে ছাড়া বাঁচবে না। আমাকে ছাড়া নাকি আজকাল তার মা বাবাকেও কল্পনা করতে পারে না। তাহলে আমার বাবাকেই কিভাবে কল্পনায় নিয়ে আসলো? তাহলে এখন কিভাবে পারলো আমার বাবাকে বিয়ে করতে, আমার সামনে এসে দাঁড়াতে? ওরা দরজা থেকে আমার দিকেই আসছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। সেদিনও চুপ ছিলাম যেদিন বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে রেহানা বেগমকে বিয়ে করেছিল। পরে একে একে 10 জনেরও বেশি মেয়েকে বিয়ে করেছে। ছোটবেলা থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে নীল ছেলেটা কেমন যেন হারিয়ে গিয়েছে। প্রয়োজন ছাড়া শ্বাস ফেলতেও ভয় পায়। বাবা যখনই পাশে এসে কিছু বলতে যাবেন, রেহানা বেগম তখন ওনার রুম থেকে বের হয়ে আসছিলেন। বাবার সাথে শিমুকে দেখে চমকে উঠলেন, কারণ দুইজনের গলায় ফুলের মালা আর শিমুর গায়ে লাল বেনারসি। বাবা পাঞ্জাবি টুপি পরে আছেন। রেহানা বেগম আমার সৎমা চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, তুই এটা কি করলি? মেয়ের বয়সী একটা মেয়েকেও ছাড় দিলি না? আর কত এগুলো করবি? দিলি তো মেয়েটার জীবন নষ্ট করে। এক্ষুনি দিয়ে আয় মেয়েটাকে ওর বাসায়। চুপ কর মাগি, এটা আমার ভাষা। আমি কেন আমার বিবাহিত স্ত্রীকে বাসা থেকে বের করে দেব? দরকার পড়লে তোকে বের করে দেব। জানেমান, এটা কি তোমার প্রথম পক্ষ? না জানেমান, এটা দ্বিতীয় পক্ষ। তুমি পাসওয়ার্ড হয়ে গেছো। চলো রুমে গিয়ে রেস্ট নিবে। আর এই রেহেনা, তোর রুমে আজকে বাসর সাজাবি। আমি করিমকে বলে দিয়েছি ফুল নিয়ে আসতেছে। আজকে আমি আমার জানেমানের সাথে বাসর করব। চলো জানু। বাবা শিমুকে নিয়ে উপরে চলে গেল। আমি শিমুর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। মেয়ের জাতটাই খারাপ। ছোটবেলায় মা পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিল, তাই বাবা তাকে ডিভোর্স দিয়েছিল। আজকে 19 বছরের জীবনে নীলের চোখে একটা মেয়েও ভালো নয়। মেয়ে জাতটাই খারাপ। শিমু নীলের সিনিয়র। যখন সে ক্লাস 10-এ পড়াশুনো করত তখনই শিমুর সাথে পরিচয়। শিমু তখন কলেজে পড়াশুনো করত, সেকেন্ড ইয়ারে। শিমুর বাসা আর নীলের বাসা পাশাপাশি ছিল। নীল ছোটবেলা থেকেই মেয়েদের সাথে বেশি মিশতো না, কিন্তু যখন থেকে শিমু ওর লাইফে এন্ট্রি করেছিল তারপর থেকেই ওর চিন্তা ভাবনা পাল্টাতে শুরু করলো। শিমুর মেন উদ্দেশ্য ছিল বড়লোকের ছেলেকে পটিয়ে আরামায়েশে জীবনযাপন করবে। তাই তো তার চোখ গিয়েছিল নীলের দিকে, কারণ সে তার বাবার একমাত্র ছেলে। আগে পিছে কোনো ভাই বোন নেই। 2 বছর রিলেশন করার পর যখন জানতে পারলো নীলের বাবা সম্পত্তির কানা করিও নীলকে দিবে না, সেদিন থেকে অন্য কিছু টার্গেট করে বসেছিল। তাই তো সময় আর সুযোগের চক্কর মেরে দিল। অথচ কালকে রাতেও বাবু সোনা বলতে বলতে কান ঝালাপালা করে দিয়েছিল। রেহানা বেগম কাঁদতে কাঁদতে রুমে চলে গেলেন। নীল যেখানে ছিল সেখানেই বসে পড়ল। বাহিরের পরিবেশ নিস্তব্ধ থাকলেও নীল ভেতর থেকে বুক ফাটা চিৎকার করছে। চোখের জল আসার আগেই মুছে নিল। এক পা করে এগিয়ে যাচ্ছে রুমে। সেদিনের মতো আর দরজা খোলেনি। আজকে যতটা না কান্না করেছে তার মা চলে যাওয়ার সময় এতটা কান্না করেনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চোখগুলো লাল বর্ণ হয়ে গিয়েছে। নীলের চোখের পানিগুলো শুকিয়ে আসতেই তার কান্নামাখা চেহারাটা রাগে ঘৃণায় লাল হয়ে যাচ্ছিল। মাথার পিছনে চিনচিন ব্যথা করতে শুরু করলো।
হুট করে আয়নায় ঘুষি মেরে দিল। হাত থেকে রক্ত ঝরছে। নীল খাটে শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত লাগছে, মাথা ঘুরছে তার, কারণ হাত থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। বিছানার চাদরটা লাল হয়ে গেল। যে দুটো চোখ তার মাকে ঘৃণা করত, আজকে সেই দুটো চোখের সামনে আরও একজন যুক্ত হলো। পরের দিন সকালে নীলকে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করলো। জ্ঞান ফিরলে নিজেকে জেলখানায় আবিষ্কার করলো। কিছুই বুঝে ওঠার আগেই পুলিশে ওসি এসে নীলকে জিজ্ঞাসা করতে শুরু করলো। খুনটা কেন করেছিস? কি ক্ষতি করেছিল মেয়েটা? তোর বাবার চরিত্র খারাপ, মারতে হলে তোর বাবাকে মারবি, তা না করে তুই একটা নিষ্পাপ মেয়েকে খুন করে ফেললি। স্যার, আপনি মনে হয় ভুল করে গাঁজা খেয়ে ফেলেছেন। সিগারেট ফেলে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেন, ঠিক হয়ে যাবে। ওসি সাহেব সিগারেটে আস্তে করে পায়ে মিশে ফেলে গুমড়ে মুচড়ে দিল। নীলের কলার ধরে হাস করে একটা চড় বসিয়ে দিল। একে তো খুন করে এসেছিস, আবার আমাকে গাঁজাখোর বলছিস? সেন্ট্রি, আবার জামাই আদর করতে হবে, লাঠি নিয়ে আসো। অতঃপর টানা 30 মিনিট নীলকে পেঠানো হলো। 1 সেকেন্ডে একটা থেকে 2টা করে লাঠির আঘাত এসে নীলের শরীরে পড়ছে। নীল এখনো ভাবতে পারছে না তাকে কেন পেটানো হচ্ছে আর কার খুনের কথা বলছে। মার খেতে খেতে যখন মাটিতে লুটিয়ে পড়ল। কিরে, এখনো বলবি না কেন? কেন খুন করেছিস? নাকি আর একটা রাউন্ড লাগবে? স্যার, প্রমাণ আছে? আবার প্রমাণ লাগবে? কুত্তার বাচ্চা, তোর তেজ কবেনি? লতিফ, ইচ্ছে মতো শালাকে পিটা। মনে রাখিস, আমি যদি সত্যি কুত্তার বাচ্চা হয়ে থাকি তাহলে তোকে আমি দেখে নেব, তোকে বুঝিয়ে দেব প্রমাণ ছাড়া কারো গায়ে আঘাত করলে কেমন লাগে, কত প্রকার ও কি কি। আর যদি না পারি তাহলে আমি শুয়োরের বাচ্চা। থু। ওসি ফিরে এসে কয়েকটা লাথি দিল নীলকে। হ্যাঁ, হেসে উঠলাম আমি। সময় আসলেই এমনিতেই বুঝতে পারবি নীল কি চিজ। আজকে 4 দিন নীল জেলখানায় বন্দি হয়ে বসে আছে। নীল এখনো বুঝতে পারছে না কার খুন হয়েছে, পুলিশ কেন তাকে দোষী সাব্যস্ত করছে। আগামীকাল নীলকে কোর্টে চালান করা হবে, তাহলে কালকে জানতে পারবে কেন তার সাথে এরকম হচ্ছে। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে গৃহবধূ শিমুকে বাসর ঘরে চাকু দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আসামি নীলকে 12 বছরের জেল দেওয়া হলো। কিন্তু জানা গিয়েছে নীলের মানসিক প্রবলেম আছে, সে সুস্থ মাথায় খুন করেনি। মেডিকেল সে আনফিট ছিল, তাই তাকে সাজা কমিয়ে মাত্র 3 বছরের জেল দেওয়া হলো এবং তার চিকিৎসা নেওয়ার জন্য বলা হলো। রায় ডাকার আগে যখন সমস্ত মিথ্যে অভিযোগ তার নামে তুলে ধরা হয়েছিল, জাজ সাহেব নীলকে জিজ্ঞেস করেছিল তার কিছু বলার আছে। নীল তখন তার সৎ মায়ের দিকে আর বাবার দিকে তাকিয়ে বলেছিল, না স্যার, আমার কিছু বলার নেই, কারণ মা বাবা কখনো সন্তানের উপর মিথ্যে অভিযোগ তুলে ধরে না। নীলের বাবা তখন মাথা নিচু করে নিল। রেহানা বেগম একটা বিজয়ের হাসি দিলেন, কিন্তু সেই হাসি নীল ছাড়া কেউ দেখেনি। সেদিন রাতে কি হয়েছিল সেটা একটা রহস্য রয়ে গেল। সবাই বলছে নীল নাকি ভালোবাসার মানুষকে না পেয়ে কুপিয়ে হত্যা করেছে। আদালতে শুধু এইটুকু বলা বলি চলছিল। নীল জেলে আছে আজকে 1 বছর পূরণ হলো। একদিনও তার ফ্যামিলি থেকে কেউ দেখতে আসেনি। পৃথিবীতে আপন বলতেই মা হয়, কিন্তু নীলের বেলা সব কিছু উল্টো। তার লাইফে আছে শুধু ভিলেনরা, আপন বলতে কেউ নেই। সবার লাইফে একটা ভিলেন থাকে, কিন্তু নীলের বেলা
তার বাবাই তার লাইফে সবচেয়ে বড় ভিলেন। যখন ক্লাস 2তে পড়তাম, একদিন ছুটি হওয়ার আগেই আমাকে আর আপুকে স্কুল থেকে বাবা বাসায় নিয়ে আসেন। দেখি নানা নানু আর মামা মামি আমাদের বাসায় এসেছেন। এসে শুনলাম বাবার বিজনেস পার্টনারের সাথে নাকি অন্তরঙ্গ অবস্থায় আম্মুকে ধরা হয়েছে। বাবা নাকি নিজের চোখে দেখেছে। তখন অত কিছু বুঝতে পারিনি। নানা ভাই মামা তারা আম্মুকে নিয়ে যেতে এসেছেন, আমাকেও নাকি নিয়ে যাবেন। তখন অত কিছু বুঝতে পারিনি, শুধু এটাই মনে হয়েছিল আমার আম্মু পৃথিবীর সবচেয়ে খারাপ মহিলা। তাই আমি আম্মুর সাথে যাইনি। সবাই বলেছিল ছেলের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না, সে যার সাথে থাকতে চায় তার কাছেই থাকবে। মা সেদিন অপরাধীর মতো রুমের একটা কোণে দাঁড়িয়েছিল। সেদিনের পর থেকে আমি কখনো আম্মুকে দেখতে চাইনি। অনেকবার আমার সাথে দেখা করার চেষ্টা করেছিল, তবে আমার আপু আম্মুকে ছাড়া কিছুই বুঝতো না। তাই সেদিনই আম্মুর সাথে আপু চলে গিয়েছিল। ডিভোর্স হওয়ার 1 মাস যেতে না যেতে আব্বু নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আমি সবসময় চাইতাম সৎ মায়ের ভালোবাসা পেতে। চাইতাম একটা মা চলে গিয়েছে তাতে কি হয়েছে, নতুন আরেকটা মা তো আছেই। তার স্নেহ ভালোবাসার কমতি আছে নাকি? তাছাড়া বাবা তাকে অসম্ভব ভালোবাসেন। কিন্তু রেহানা বেগম নীলকে একদম সহ্য করতে পারতেন না। কারণে অকারণে বকাবকি করতেন। বেচারা নীল মাত্র 7 বছর বয়স, তখনই কি আর এত কিছু বুঝতো? একদিন রেহানা বেগমের মোবাইল দিয়ে লুকিয়ে গেম খেলছিল। খেলতে খেলতে একসময় ফোনের চার্জের অভাবে বন্ধ হয়ে যায়। রেহানা বেগম নিজের ফোন না পেয়ে খোঁজাখুঁজির পর যখন জানতে পারলেন নীল ফোনটা অফ করে রেখেছে, ওনার খুব রাগ হয় নীলের উপরে। 2-4টে থাপ্পড়ও মেরে দিলেন। সেদিনের পর থেকে নীল দুষ্টুমি করলে কারণে অকারণে প্রতিদিন নীলকে মারধর করতেন। সাথে রাতে তার বাবা বাসায় আসলে বিচারও দিতেন। এতে নীলের তেমন একটা গায়ে লাগতো না, সব কিছু হাসি মুখে সহ্য করে নিত। সে মনে করত মা যদি ছেলেকে শাসন না করে তাহলে কে করবে? দেখতে দেখতে নীল 10 বছরে পাড়ি জমায়। একদিন রেহানা বেগমের ভাই ভাবি এসেছিল ওদের বাসায়। সাথে ওনাদের 9 বছর বয়সী মেয়ে রুহিও এসেছিল। নীল তার সাথে খেলতে থাকে। ওরা 4-5 দিন ওদের বাসায় ছিলেন। একদিন খেলতে গিয়ে রুহি নীলকে ধাক্কা মেরে ফেলে দিল। নীলও চুপ না থেকে রুহিকে ধাক্কা দিল। রুহি দেয়ালের উপর ছিটকে পড়ে, যার ফলে মাথায় আঘাত পায়। 2টা সেলাই লেগেছিল। কেউ কিছু মনে করেনি, কারণ এটা ইচ্ছাকৃতভাবে মারেনি, রুহি নিজে মুখে বলেছে। 2 দিন পর ওনারা চলে যাওয়ার পর রেহানা বেগম পুরো বাসা গরম করে ফেলেছেন। নীলকে ইচ্ছে মতো মারধর করলেন। তুই আমার ভাতিজের মাথা থেকে রক্ত ছাড়লি, আমিও তোর মাথার থেকে রক্ত ছাড়বো। চুল ধরে দেওয়ালের সাথে কয়েকটা আঘাত করলেন। নীলের মাথার পিছনে লেগে গেছিল। 2 মাস হাসপাতালে ছিল। সেদিন নীলের বাবা যখন বাসায় এসে সব কিছু জানতে পারলেন, রেহানাকে দরজা বন্ধ করে ইচ্ছে মতো মেরেছিলেন। বিচ্ছিরিভাবে গালাগালিও দিয়েছিলেন। মাগি, নিজে তো কোনো সন্তান জন্ম দিতে পারবি না, তাহলে তুই কি করে বুঝলি সন্তানের মায়া? নীলের যদি কিছু হয় তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। বিয়ের 1 বছর পর জানতে পেরেছিলেন রেহানা কখনো মা হতে পারবে না। সব কিছু জানার পরেও তোর সাথে সংসার করছি শুধুমাত্র আমার ছেলের জন্য। আর যদি আমার ছেলে না থাকতো তাহলে হয়তো তোকে কবেই ডিভোর্স দিয়ে দিতাম। 2 মাস পর যখন নীলকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো, তারপর থেকে ছেলেটাকে কেমন যেন হয়ে গেল। কারো সাথে কথা বলে না। প্রয়োজন পড়লে মাঝে মধ্যে হ্যাঁ বা না
টুকটাক কথা বলে। কেমন যেন বিষণ্ণ হয়ে গেছে। তার বাবা ছেলের এমন অবস্থা থেকে মাঝে মধ্যেই রেহেনাকে গালাগালি মারামারি করতেন, তাতে নীলের কিছু আসে না। তারপর আর একটা বিয়ে করলেন, কিন্তু রেহানাকে ডিভোর্স দিলেন না, কারণ নীলের এই অবস্থার জন্যে রেহানা দায়ী। তাকে ডিভোর্স দিলে তো আর প্রতিশোধ নেওয়া হবে না। সেদিনের পর থেকে রেহানার পিঠের মাঝের মধ্যে কিল ঘুষি পড়তো। তবে রেহানাও চুপ থাকার মেয়ে নয়। স্বামীর উপরে থাকা রাগ, হিংসা সব কিছু নীলের উপরে ঝেড়ে ফেলতেন। তবে নীল এ বিষয়ে কিছুই বলতো না। নীল আবার স্কুলে যেতে শুরু করে। এভাবেই চলছিল তার লাইফ। বাসায় আসলেই সৎমায়ের বকাঝকা শুনেই দিন পার করত। তাই তো বেশিরভাগ সময় বাহিরে থাকত। বর্তমান আজকে 3 বছর পূরণ হলো। জেল থেকে বের হয়ে রেল স্টেশনে গিয়ে বসে আছে। তার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার আগে জেলার বলেছিল কেউ নাকি আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আমি যেন ছাড়া পাওয়ার পর বাইরে ক্যান্টিনে গিয়ে দেখা করে আসি। আমার কারোর সাথে দেখা করার ইচ্ছা নেই, তাই দেখা করিনি। হয়তো আমার বাসার কেউ হবে। আপাতত একটা থাকার জায়গা খুঁজতে হবে। ভাবছিলাম ট্রেনে করে ঢাকায় চলে যাব, কিন্তু ওখানে গিয়ে কি করব, তাই সিলেটে চলে আসলাম। কলেজে থাকাকালীন একটা ফ্রেন্ড ছিল নীরব নামের, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। বেশি চিন্তা ভাবনা না করে কলেজে চলে আসলাম। ঠিকানা খুঁজে বের করতে হবে। সে এখন কোথায় থাকে জানি না, তবে জেলে থাকা অবস্থায় বেশ কয়েকবার দেখা করেছিল। পকেটে টাকা নেই, চুলগুলো বড় বড়, দাড়িগুলো লম্বা লম্বা। কলেজে ঢুকতেই সবাই যেন আর চোখে তাকাচ্ছিল আমার দিকে। আমি সোজা প্রিন্সিপালের অফিসে গেলাম। কে ভাই তুমি? হুট করে ঢুকে পড়লে, কি চাই তোমার? স্যার, আমার একজনের ইনফরমেশন লাগবে, নীরব নামের ছেলেটার। চিনি না জানি না, হুট করে এসে বললে নীরবের ইনফরমেশন চাই। কে তুমি? স্যার, আমি নীল। 17 সালে এই কলেজেই পড়তাম, এতদিন জেলে ছিলাম। আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। আমি জিশান মাহমুদের ছেলে। স্যার চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এরকম কিছু করেছো। স্যার থাক না ওসব কথা, আপনি বরং আমাকে নীরবের ইনফরমেশন দিন। নীরবের নাম্বার আর বাসার ঠিকানা স্যারের কাছ থেকে নিয়ে কল দিলাম নীরবকে। আমাকে ক্যান্টিনে অপেক্ষা করতে বলেছে। কিছুক্ষণ যেতে না যেতে আমার সামনে একটা মেয়ে এসে বসলো। এদিকে 2টা কফি অর্ডার করলো। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। এই নাও কফি খাও। মেয়েটা আমার দিকে এগিয়ে দিল। আমি ওর দিকে ভালো করে একবার দেখে নিলাম। মনে হয় কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে কফি খেতে বলেছি। কিন্তু কেন খাবো? কে আপনি? আমি বলেছি কফি খেতে, প্লিজ খেয়ে নাও, না হলে আবার জেলে নিয়ে যাব। আজীব তো মেয়েটা, কিভাবে জানলো আমি জেলে ছিলাম? সত্যি করে বলুন, কে আপনি, না হলে চল ফুট। সত্যিই কি আমাকে চিনতে পারছো না? আচ্ছা, নীরব আগে আসুক, তারপর মজা দেখাচ্ছি। আমি কে সেটা জানতে পারবে কিছুক্ষণ পরে। ওই যে নীরব আসছে, জিজ্ঞেস করো তাকে আমি কে। নীরব এসেই আগে নীলকে জড়িয়ে ধরল। তুই আজকে বের হবি, আমাকে জানাসনি কেন? আমি তোকে গিয়ে নিয়ে আসতাম। আগে ছাড়, সব বলছি, বস এখানে। নীরব মেয়েটার পাশে বসে পড়ল। কে এই মেয়ে? সেই কখন থেকে প্যারা দিয়ে যাচ্ছে। আরে তুই ওকে চিনতে পারিসনি? আমার চেনার প্রয়োজন নেই, বিদায় কর এই আপদটাকে। মেয়েটা চোখ বড় বড় করে নীলের দিকে তাকিয়ে আছে। আমাকে তোমার আপদ মনে হয়? নীরব, তোর ফ্রেন্ডকে বলে দে, বেশি কথা বললে মামলা করে দিব। এই তনু চুপ কর। আরে ভাই, এই হলো আমার ফুফাতো বোন, ওই যে ক্লাস 7-এ তোকে লাভ লেটার দিয়েছিল।
নীল ভালো করে একবার তনুর দিকে তাকালো। প্যান্ট শার্ট পরে আছে। ও আচ্ছা, চিনতে পারছি। তাই তো বলি, কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। কিভাবে পড়বে শুনি? ক্লাস 8-এ উঠতে না উঠতে ফুফা ট্রান্সফার হয়ে গেল, তাই তারা রাজশাহী চলে গিয়েছিলেন। পিচ্চিটা বড় হয়ে গিয়েছিল, তাই না? শুধু বড়ই হয়নি, পেকে গিয়েছে একদম। দেখছিস না, ছেলেদের মতো ঘুরে বেড়াচ্ছে। এই ফালতু কথা বলবা না। আচ্ছা, আগে বাসায় চল, এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। নীরব নীলকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে গেল। তনু গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ তনু একটা শপিং মলের সামনে পার্কিং নিল। এই এখানে কেন? বাসায় চল। তনু নীলের দিকে তাকিয়ে, এই অবস্থায় বাসায় নিয়ে যাবি? একটু মানুষ করে নিয়ে যা, লাগছে তো বোন মানুষ। আস্তে করে বলল। নীল সেটা খুব ভালো করে শুনতে পেয়েছে। ঠিকই বলেছিস। তাছাড়া নীলের তো তেমন জামা কাপড়ও নেই, বাসায় গিয়ে কি পরবে? নীল চল, গাড়ি থেকে নেমে আয়। নীল চুপচাপ তাদের সাথে গেল। সবার আগে চুলদাড়ি কাটলো, তারপর শপিং করলো নীলের জন্য। নীরব বিল দিতে যাবে। এই কি করছিস? বিল দিতে হবে না। তুই কেন দিবি? চল ফোট। তনু বিলটা পরিশোধ করলো। চল, এখন কিছু না খেলে আমার জানটা বাঁচবে না। একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। নীল একপাশে, তার সামনে বসে আছে তনু আর নীরব। তনু অর্ডার দিল। তনু একটা বিষয় খেয়াল করেছে, শপিং করা থেকে শুরু করে এখনো পর্যন্ত নীল একটাও কথা বলেনি। কাপড় চয়েস করার সময় শুধু বলেছিল, নীল দেখ তোর পছন্দ হয় কিনা। উত্তরে বলেছিল, তোরা যেটা পছন্দ করবি সেটাই বেস্ট, আমার কোনো পছন্দ নেই। নীল এক মনে খাবার খাচ্ছে। নীরব দেখ তো, এখন কিছুটা মানুষের মতো লাগছে। চুপ করবি, বেচারা শুনলে কষ্ট পাবে। নীরব জানে আপাতত কিছুদিন এখানে থাকবে, তাই নীলের জন্য একটা রুম গুছিয়ে রেখেছে। তনু যাওয়ার সময় নীলের হাত খরচের জন্য 20,000 টাকা দিয়ে গেছে নীরবের কাছে। বলে গিয়েছে, নীল যেন জানতে না পারে টাকাগুলো আমি দিয়েছি। রাতে নীল আর নীরব রুমে বসে আছে। কাল থেকে পাশের রুমে তুই থাকবি, আমি কিছুটা গুছিয়ে রেখেছি। কালকে সব ঠিকঠাক করে দিব, তোর যত ইচ্ছে এখানে থাকতে পারবি। ধন্যবাদ দোস্ত, আমি কখনো ভাবতেই পারিনি তুই আমার এত বড় উপকার করবি। এখন একটা কাজ হলেই চলবে। কপাল দোষে পড়াশোনা করাও হলো না, পড়াশোনা করলে হয়তো ভালো একটা চাকরি পেয়ে যেতাম। এই টাকাগুলো রাখ, আপাতত এইগুলো দিয়ে চল, আমি দেখছি তোর একটা ব্যবস্থা করছি। সরি দোস্ত, আমি টাকাগুলো রাখতে পারবো না, তুই এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছিস। আচ্ছা রাখ এইগুলো, পরে না হয় তুই আমাকে ফেরত দিয়ে দিবি। এখন তো তোকে চলতে হবে, তাই না? তাছাড়া তোর হাত খরচ লাগবে না। অনেক ভেবেচিন্তে নীল টাকাগুলো নিল। নীলের বাবা স্টেশনে আছেন। আজকে নীলের ছাড়া পাওয়ার কথা, তাহলে নীল এখনো বাসায় আসেনি কেন? কোথায় গেল ছেলেটা? না, আমাকে কালকে যেতে হবে, গিয়ে দেখতে হবে নীল ছাড়া পেয়েছে কিনা। ভোরবেলা নীরবের বাবা কারাগারে চলে গেলেন। সেখানে গিয়ে জানতে পারলেন নীল কালকেই চলে গিয়েছে। উনি ভেবেছিলেন নীল ছাড়া পেয়ে বাসায় আসবে, কিন্তু ওনার চিন্তা ধারণা পাল্টে গেল। নীল চলে গিয়েছে অন্য কোথাও। হতাশ হয়ে বাসায় ফিরে আসলেন। রেহানা বেগম দেখতে পেলেন তার স্বামী একা এসেছেন, তার মানে নীল আসেনি। উনি তো মনে মনে মহা খুশি হলেন। সকাল সকাল তনু নীরবের বাসায় চলে আসলো। নীরব আর নীল তখন নাস্তা করছে।
কি রে, তুই তো একা একা গিলে যাচ্ছিস, আমাকে বলবি না? আয় বস। আম্মু, ওকে পুড়ে যাওয়া রুটিগুলো দিয়ে দাও। মামি, আপনার ছেলে এমন খাটাস কেন? জানি তো আমি খাটাস। ভাবছি আজকে সূর্য মামা ভুল করে পশ্চিম দিকে উদয় হলো না তো। পশ্চিম দিকে কেন উঠবে? প্রতিদিন যেই দিকে ওঠে সেই দিকেই উঠেছে। ওহ, আমার কেন যেন মনে হলো পশ্চিম দিকে উঠেছে। তোর এমনটা কেন মনে হলো বলতো? না মানে, তুই তো কোনোদিন এত সকালে আমাদের বাসায় আসিস না। আজকে হঠাৎ করে আসলি সাত সকালে, তাই আর কি। মামি, আমি কি চলে যাব? নীরব, চুপ করবি? তনু, এই নে চটপট খেয়ে নে। নীল চুপচাপ খাচ্ছে। হঠাৎ তনুর ফোনে কল আসলো। কে যেন কথা বলছে। তনু না খেয়ে চলে যাচ্ছে। আর কি হয়েছে, চলে যাচ্ছিস কেন? মামনি, আমাকে যেতে হবে, ইমার্জেন্সি। ও শিট, আমি বাসা থেকে গাড়ি নিয়ে আসিনি। নীরব, তোর গাড়ির চাবি দে। পাগল নাকি? আমি বাইরে যাব এখন। তোকে গাড়ি দিয়ে দিলে আমি কিভাবে যাব? উফ, প্লিজ দে না ভাই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। আচ্ছা, দিতে হবে না, তুই তো বাইরে বের হবি, আমাকে টাওয়ার পয়েন্টে নামিয়ে দে। চল চল। আরে রাখ, এত তাড়াহুড়ো করছিস কেন? পানি খেয়ে নেই। নীল চল, ওকে নামিয়ে দিয়ে তুই আর আমি মিরপুরে চলে যাব। গাড়িতে বসে আছে তনু, পিছনে নীল আর নীরব সামনে। আর একটু জুড়ে চালা ভাই। আরে কি হয়েছে, তোর প্রবলেম কি? আরে টাওয়ারের নিচে একটা মৃতদেহ উদ্ধার হয়েছে, ওখানে আমাকে যেতে হবে, থানা থেকে কল এসেছে। ওহ, সেটা তো বলবি। তোকে পুলিশে যেতে কে বলেছিল? আজাইরা কাজকর্ম, মেয়ে মানুষ বিয়ে করে সংসার সামলাবি, তা না করে জনসেবা করতে এসেছে। ধ্যাত, তোর এত জ্ঞান দিতে হবে না, চুপচাপ গাড়ি চালা। তোর বোন কি সত্যিই পুলিশের চাকরি করে? নীল আর চোখে তনুর দিকে তাকিয়ে বলল, উনি পুলিশের জামা কাপড়গুলো ধোয়া মোছা করে। প্লিজ ফাইজলামি বন্ধ কর, সামনে আমাকে নামিয়ে দিবি। ওই যে এসে গেছি। তনু, কে নামিয়ে দিয়ে? আচ্ছা নীল, চল না দেখে আসি। না মানে তুই যা, আমার সব দেখতে ভয় লাগে। আমি বরং গাড়িতেই ওয়েট করছি। নীরব আর তনু গিয়েছে। 27-28 বছর বয়সী একটা ছেলের লাশ এত বিচ্ছিরিভাবে খুন করা হয়েছে। থাকতেও ভয় লাগছে নীরবের। পুলিশ মাটিতে শুয়ে রেখেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কালাম ভাই, খুনটা কখন হয়েছে? আর মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া গেছে? না ম্যাডাম, লাশের চেহারা নষ্ট করে দিয়েছে খুনি। দুটা চোখ তুলে ফেলেছে, চেহারার মধ্যে চাকু দিয়ে এমনভাবে কেটেছে যেন পেঁয়াজ কাটার মতো। দুটা হাত কেটে আলাদা করে দিয়েছে। দুঃখজনক বিষয় হলো লাশের লিঙ্গ কেটে ফেলা হয়েছে। এদিকে আসুন, ওই দেখেন দেয়ালে একটা ছবি লাগিয়ে দিয়েছে। এটা সম্ভবত মৃতদেহের ছবি। নিচে লিখে দেওয়া হয়েছে টার্গেট নাম্বার 1, অপারেশন সাকসেসফুল। তারপর ওই দেখেন লাশের বুকের উপরে রক্ত দিয়ে লেখা হয়েছে, তুই দর্শন হলে আমি তো জম হয়ে ফিরে আসবো। ম্যাডাম, এইগুলো একটা কথা মানেও আমি বুঝতে পারছি না। এটা ভেবে আমার শরীর শিউরে উঠেছে। এত নিঃস্বভাবে একটা মানুষ কিভাবে খুন করতে পারে? মানুষের কি একটুও মায়া দয়া নেই? রাফিক ভাই, খুনটা যে করেছে তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে। খুনটা করে আমাদের কিছু একটা ইঙ্গিত দিতে চাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। একটা মানুষকে খুন করার জন্য 10 গ্রামের একটা বুলেট যথেষ্ট, কিংবা হাতের শিরে একটা আঘাত যথেষ্ট ছিল। খুনি একটা খুন করে থেমে থাকবে না, দ্বিতীয় টার্গেটকে খুন করার আগেই আমাদের খুঁজে বের করতে হবে। খুনি যে আরেকটা খুন করবে সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন? সিম্পল, ওই যে লিখে দিয়েছে 1 নম্বর টার্গেট অপারেশন সাকসেসফুল। শুধু এই খুনটা করে যদি খুনি খুন করা বন্ধ করে দিত তাহলে 1 নম্বর লিখতো না। এখন আমাদের কাজ হচ্ছে এই লোকের বাসায় খবর দাও আর খোঁজ নাও এর সাথে কার কার ঝামেলা ছিল। পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো বিজনেসম্যান বা কোনো সরকারি চাকরিজীবী হবে। রাইট।
অ্যাম্বুলেন্স এসেছে? এক্ষুনি চলে আসবে। তাহলে লাশটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দাও। খুনিটা অনেক চালাক, একটা ক্লুও রাখেনি। তনু, আমি গেলাম, আমার মাথা ঘুরছে। ঠিক আছে, তোর দুলাভাইকে দেখে রাখিস। এই, আচ্ছা, আর চোখ দেখাস না, নাহলে খুনটা তুই করেছিস এটা বলে জেলে ঢুকিয়ে দেবো। নীরব চলে আসে গাড়িতে, চোখে মুখে পানি দিয়ে পানি খেয়ে সিট বেল্ট লাগিয়ে বসে পড়ে। কিরে, তুই ওখানে বসে পড়লি, তাহলে গাড়ি চালাবে কে? তুই চালা ভাই, আমার মাথা ঘুরছে। লাস্ট কবে গাড়ি ড্রাইভিং করেছি মনে নেই, আল্লাহ জানে কি হয়, কিন্তু মাথা ঘুরছে কেন? লাশ দেখে শুধু আমি নয়, তুই থাকলে হার্ট ফিল করতি। এত নির্মমভাবে খুন করেছে, তুই যাসনি, ভালো হয়েছে। আচ্ছা বাদ দে, ওসব খুনের কথা শুনলে আমার ভয় লাগে। ঘন্টাখানিক পর নীল একটা কবরস্থানের সামনে গিয়ে গাড়ি বন্ধ করে ভেতরে গেল। কবর জিয়ারত করে খুব কান্না পাচ্ছিল। প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায়। গাড়ি নিয়ে নানার বাসায় গেল। নীল বাহিরে গাড়িতে বসে আছে। আমি গিয়ে কি করব? আমার নাম বলবি। বুঝলাম না, তুই কোথায় নিয়ে আসলি? খবর জিয়ারত করলি, এখন অচেনা একটা বাসার সামনে এসে বলছিস আমি ভেতরে যাব। আরে ভাই প্লিজ যা, এটা আমার মামার বাসা, তোকে সব কিছু বলবো বাসায় গিয়ে। তার আগে তুই ভেতরে গিয়ে শুধু বলবি তুই অভ্রর ফ্রেন্ড। এখন আবার অব্রটাকে? তোকে বলেছি না, সব পরে বলবো, এখন সময় নেই। ওকে, যাচ্ছি। শোন, কেউ যদি জিজ্ঞেস করে অভ্র কোথায়, বলবি সে আসেনি, তোকে পাঠিয়েছে। ওকে, যা এখন। নীরব ভেতরে গেল। কাকে চাই? জি, আমি অব্রর ফ্রেন্ড, অব্র আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, ভেতরে আসো। অব্র আসেনি। না আঙ্কেল, সে আসতে পারেনি। আচ্ছা তুমি বসো, আমি আপুকে ডেকে দিচ্ছি। কয়েক মিনিট পর একজন মহিলা এসে নীরবের সামনে দাঁড়ালেন। তুমি কি আমার ছেলে অব্রর বন্ধু? জি আন্টি। তোমার সাথে আর কেউ আসেনি? জি, আমি আর নীল এসেছি। নীল বাহিরে বসে আছে। নীরবের কথা শুনে ভ্রু কুঁকচিয়ে নীরবের দিকে তাকালেন। তুমি না বললে অব্র আসেনি, তাহলে এখন যে বলছো অব্র বাহিরে বসে আছে? আরে আন্টি, আমি বলেছি অব্র আসেনি, নীল এসেছে। সত্যি করে বলো, তুমি অব্রকে আদৌ চেনো? আরে ভাই, কি বিপদে ফেলে দিলি তুই। চলো আমার সাথে, কোথায় আছে নীল আমাকে দেখিয়ে দাও। নীরব হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নীরব বোকা হাবলা বনে গিয়েছে। নীরবকে নিয়ে বাইরে আসলো। এখানে নীরব এসে রীতিমতো অবাক হয়ে গিয়েছে। আরে, এখানেই তো ছিল গাড়িটা, তাহলে গেল কোথায়? এই, আমি গাড়ি দেখতে আসিনি, জাহান্নামে যাক তোমার গাড়ি। আমার অব্র কোথায়? আরে খালা, কেন পেরা দিচ্ছেন? এখানেই ছিল গাড়ি, আর গাড়ির ভেতরে নীল বসেছিল। আমাকে বিপদে ফেলে চলে গিয়েছে। শালা, তোকে একবার হাতের কাছে পাই, তাহলে তোর বোনকে আমি বিয়ে করব। মাইনকার চিপায় ফাঁসিয়ে চলে গেল। নীরবের কথাগুলো বলার পরই নীরবের গালে থাপ্পড় এসে পড়ল। নীরব অবাক চোখে তাকিয়ে আছে, গালে হাত দিয়ে। অভ্রের মা কিছুক্ষণ চুপ করে রইলেন। আমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না। আর কাকে শালা শালা বলে গালি দিচ্ছিস? বেয়াদব ছেলে, মা বাবা আদব কাদা শেখায়নি? আন্টি, আপনি আমাকে মারছেন কেন? আমি তো আপনার মেয়েকে কিছু বলিনি। আমি বলেছি আমার ফ্রেন্ড নীলকে। আচ্ছা, আমি গেলাম। অভ্রের আম্মু চুপ করে দাঁড়িয়ে রইলেন। নীরব কিছুটা দূরে আসার সাথে সাথে কল আসলো। হ্যালো, কে বা? আরে বেটা, আমি তোকে কেন পাঠিয়েছিলাম আর তুই কি করলি এটা? তোকে বললাম জিজ্ঞাসা করলে বলবি তুই একা এসেছিস, তাহলে আমার কাছে কেন নিয়ে আসছিলি? ভাগ্যিস আমি জানতে পেরে ওখান থেকে সরে গিয়েছি।
এখন যা, গিয়ে বল অব্র যেটা দিতে বলেছে সেটা দেওয়ার জন্য। এই বেটা, ছাগলের 3 নাম্বার বাচ্চা, কোথায় পাঠিয়েছিস? আগে ক্লিয়ার করে বলে তারপর পাঠাবি। এই মহিলা তো আমাকে থাপ্পড় থেরাপি শুরু করেছে। আমি পারবো না, আমি বাসায় চলে আসছি। এই, আমি সব কিছু দেখেছি, তুই গিয়ে ওনার কাছে মোবাইল দে, আমি বলবো যা বলার। নীরব আবার ওনার কাছে গেলেন। এই যে এটা নাও, ফোন বাড়িয়ে দিলেন। এই যে, আপনার কি সমস্যা? ডেকে এনে অপমান করা হচ্ছে। আপনি আমার বন্ধুকে মারলেন কেন? আরে বাবাই, ছেলেটা তোর বোনের নামে উল্টাপাল্টা বলছিল। আমি আর কিছু শুনতে চাই না, আপনি পেনড্রাইভটা দিন, আর না দিলে লাগবে না, থাক। রাগ করছিস কেন বাবাই? তোকে কতদিন দেখি না, একবার আয় না আম্মুর সামনে, তোকে একটু এক নজর দেখবো। প্লিজ অযথা কথা বলবেন না, আপনি নীরবের কাছে পেনড্রাইভটা দিন। বাবাই, সবার মতো তুই আমাকে ভুল বুঝলি। সময় হলে তুই নিজে থেকেই চলে আসবি, সেদিন তোকে জোর করতে হবে না। কী জানি সেই সময়টা আমি বেঁচে থাকা অবস্থায় আসবে নাকি আদৌ আসবে না। ওপাশ থেকে কোনো উত্তর নেই। হ্যালো হ্যালো নীল। নীরব ফোনটা কেটে দিল। নীলের মা ফোনটা নীরবের হাতে দিয়ে নীরবকে নিয়ে ভেতরে গেলেন। রুম থেকে একটা কাগজের খাম এনে নীরবের হাতে তুলে দিলেন। নীরব চলে যাচ্ছিল। নীরব, বাবা আমি তো তোমার মায়ের মতো, তাই প্লিজ কিছু মনে করো না। আমি আমার ছেলে মেয়েদের নামে উল্টাপাল্টা কিছু সহ্য করতে পারি না। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, তবে কনফিউশনে আছি। নীল এখন কোথায় থাকে? ওর বাবার কাছে আছে নাকি অন্য কোথায়? হয়েছে কি, নীল জেল থেকে ছাড়া পাওয়ার পর আর বাসায় যায়নি। আমার বাসায় আমাদের সাথেই থাকে। ছেলেটাকে দেখে রাখিও, ওর টাকা পয়সার প্রয়োজন পড়লে তুমি আমাকে ফোন করে জানিয়ে দিও, তবে অব্র যেন জানতে না পারে। আচ্ছা আন্টি। কিন্তু আন্টি, অব্র আর নীল কি 2 ভাই? আন্টি মুচকি হেসে, তুমি নীলকে জিজ্ঞেস করো কেমন। নীরব বাসা থেকে বাহিরে চলে আসলো। রাস্তায় এসে নীলকে কল দিল। সাথে সাথে নীল গাড়ি নিয়ে আসলো বাসার পিছন দিক থেকে। নীরব গাড়িতে উঠল। আগে নীলকে কয়েকটা গালি দিল। শালা, আমাকে তো ফাঁসিয়ে দিয়েছিলি। কি মহিলা রে বাবা, থাপ্পড় মেরে দিলেন। কিন্তু তুই পরে ফোনে কি বললি যে উনি নিমিষেই গলে গেলেন? বলেছি কিছু একটা। নীল গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করলো। তুই কি বলতো, সবসময় ভিলেনের মতো কথা বলিস কেন? আরে উনি আমার মা, কি বলবো তোকে ওনার বিষয়ে? সেটা তো আমিও জানি, তোর আম্মু। কিন্তু অব্র ছেলেটাকে তোর ভাই নাকি? আগে তো কখনো বলিসনি তোর আরেকটা ভাই আছে। আমি অভ্র, আমিই নীল, অভ্র মাহমুদ নীল। ওহ, তাই তো বলি সব কিছু গুলিয়ে যাচ্ছিল কেন। তবে হে, তুই একটা কাজ ঠিক করলি না। আন্টি কান্না করে বললেন তোকে দেখতে চাইলেন, তুই গেলি না কেন? তুই কিছু জানিস না আমার বিষয়ে, তাই চুপ থাকলে খুশি হব। এখন কি এনেছিস আমাকে দে। নীরব খামটা নীলের হাত থেকে নিল। নীল খামটা নিজের কাছে রেখে দেয়। নীরব চুপ করে বসে থাকে, ভাবতে থাকে কিছুক্ষণ আগের মুহূর্ত। নীরব ক্রাশ খেয়েছে বাসায় ঢোকার পর। সে যখন নীলের মায়ের সাথে কথা বলছিল, তখন একটা মেয়ে আর একজন মহিলা ওদের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন। মেয়েটার মায়াবী চেহারা দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেল। চোখ বন্ধ করতেই সেই মেয়েটা চোখের সামনে ভেসে উঠল। এই বিষয়ে নীলকে কিছুই বলল না। বাসায় পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছে। এদিকে তনু ফোন দিল নীরবকে। কি রে, আমায় দিয়ে গেলি, এখন বাসায় নিয়ে যাবে কে শুনি? আমি কি জানি তুই কিভাবে যাবি, যা ভাগ। প্লিজ ভাই, রাগ করিস না। তুই তো জানিস আজকে আমি গাড়ি নিয়ে বের হইনি। তাছাড়া আজকে বাসায় ফিরতে রাত হবে। তুই যদি রাতে এসে একটু আমায় বাসা পর্যন্ত পৌঁছে দিতি। তাছাড়া আজকে ভাইয়াও তো বাসায় নেই। ভাইয়া থাকলে তো আর তোকে বলতাম না। আমাকে কি তোর চাকর মনে হয়? আমি কিন্তু অপেক্ষা করব, 9টার পর চলে আসবি থানায়। তনু ফোন কেটে দিল।
তনু ইচ্ছে করেই নীরবকে ফোন দিয়ে আসতে বলবে, কারণ নীরব আসলে নীলও আসবে। তাছাড়া তনু চাইলে ডিপার্টমেন্টের জিপ দিয়ে যেতেই পারত, কিন্তু ভালোবাসার মানুষের সাথে কিছুটা সময় জার্নিং করবে বলে এত নাটক করা। হ্যাঁ, তনু নীলকে ভালোবাসে, সেটা ছোটবেলা থেকেই। নীল তনুর থেকে 1 বছরের সিনিয়র। ক্লাস 7-এ যখন তনু পড়তো তখন থেকে মনে মনে ভালোবাসতো তাকে, কারণ নীল সবসময় একা একা থাকতো। সবার চেয়ে ব্যতিক্রম ছিল। সবাই যখন খেলাধুলায় ব্যস্ত, নীল তখন ক্লাসরুমে বসে বই পড়ছে। চুল থেকে শুরু করে পরনের পোশাকটাও ব্যতিক্রম। সাদা মোটা ফ্রেমের চশমা পরে থাকতো, এখনও পরে থাকে সব সময়। সে কি জানে চশমায় থাকলে তাকে কত সুন্দর লাগে? একদিন বুকে সাহস নিয়ে চিঠি লিখে নীলের হাতে ধরিয়ে দিয়েছিল। নীল চিঠিটা খুলেও দেখেনি। তনু যখন কোনো উত্তর পাচ্ছিল না তখন একে একে আরও কয়েকটা চিঠি দিল। অমনি একদিন হঠাৎ করে তনুর আব্বুর ট্রান্সফার হয়ে যায়। এমনকি যাওয়ার দিন সকালেও এসেছিল। 11টা পর্যন্ত অপেক্ষা পরও যখন নীল আসছিল না তখন কোনো উপায় না পেয়ে নীরবের কাছে একটা চিঠি দিয়েছিল। নীরব তখন খুব অবাক হয়েছিল যখন শুনেছিল চিঠিটা নীলের জন্য। নীরব কিছু বলতে পারেনি ফুফুতো বোনকে, কারণ সে মনে করেছিল নীলও তাকে ভালোবাসে, কারণ নীল এই বিষয় নীরবকে কিছুই শেয়ার করেনি। প্লিজ তুই ওকে এটা দিস, এখানে আমার আম্মুর নাম্বার আছে, তুই বলে দিস এটাই কল দেওয়ার জন্য, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে, আগে নীল স্কুলে আসুক, তারপর দেব। আমি ওর বাসার ঠিকানা জানি না, আর আজকে কয়েকদিন যাবৎ নীল স্কুলেও আসছে না। ঠিক আছে, প্লিজ মনে করে দিস, আমার দেরি হচ্ছে, আমি গেলাম। তনু চলে আসে সেদিন। পিছন থেকে ডাক দিয়ে বলে, তনু খুব বড় হয়ে গেছিস তুই। নীরব। তনু মন খারাপ করে চলে যায়। জীবনের প্রথম ভালোবাসায় আবেগটা একটু বেশিই থাকে। সিলেট থেকে আসার পর একটানা 6 মাস নীলের ফোনের অপেক্ষায় ছিল। স্কুল থেকে এসে আগে মোবাইল চেক করতো কে কে ফোন দিয়েছিল। আননোন নাম্বার ফোন এলে ফোন দিয়ে চেক করতো এটা নীল নয় তো। সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকতো। এসএসসি দেওয়ার পর অনেক কষ্টে বাবাকে ম্যানেজ করে নতুন ফোন কিনেছে, সাথে আম্মু সিমটাও জোর করে নিয়ে নিয়েছে, কারণ এই নাম্বারটা যে নীলকে দিয়ে এসেছিল। সে বিশ্বাস করত নীল একদিন ঠিক তাকে ফোন দিবে, কিন্তু না, নীল কোনোদিন ফোন দেয়নি। নীরব নীলকে চিঠি ঠিকঠাক দিয়েছিল, কিন্তু নীল কোনোদিন সেটা পড়ে দেখেনি। পুরনো স্কুল ব্যাগে এখনও চিঠিটা আটকে পড়ে আছে। নীল তখন প্রেম ভালোবাসায় মুড়ে ছিল না। মানসিক চাপ আর সৎমায়ের অত্যাচার সহ্য করতে করতে সে অন্য গ্রহে চলে গিয়েছিল। নীল এসএসসি দেওয়ার আগে শিমু তার লাইফে এসেছিল। কখন কিভাবে শিমুর সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছিল সে নিজেও জানে না। শিমুর বিষয়ে অন্য কোনো দিন সময় হলে শোনাবো। তনুর বাবা পুলিশে ছিলেন, তাই তো এসএসসিতে রেজাল্ট ভালো হওয়ায় তনুকে পুলিশে দিয়ে দিলেন। এই কয়েকটা দিনে নীলকে প্রায় ভুলেই গিয়েছিল। চাকরি পাওয়ার 6 মাস পর একদিন হঠাৎ করে প্রথম আলোর পত্রিকায় নীলকে দেখতে পাই ছেলের হাতে সৎমার খুন। জানা গিয়েছে সৎমায়ের সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল ওই তরুণের। ছুটে গিয়েছিল সিলেটে, কিন্তু দেখা করা হয়নি। তবে নীলের সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারল তার মায়ের প্রবলেম ছিল, তাই তো মেডিকেল রিপোর্ট নিয়ে উকিলের কাছে যাই। সে তো জেল হওয়ার থেকে বাঁচাতে পারবে না,
তবে এগুলো দেখার পর সাজা কম হয়ে যাবে। শেষ দেখেছিল 5 বছর আগে স্কুলে, আর 5 বছর পর আদালতে দেখেছিল নীলকে। খুব কষ্ট হয়েছিল নীলের জন্য। নীল কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তনু একদম বিশ্বাস হয়নি নীল খুন করেছে, তবে সাক্ষ্য প্রমাণ তো অন্য কিছু বলছে। আবার 3 বছর পর নীলের দেখা পেয়েছে। নীল ছাড়া পাওয়ার আগে তনু নীলকে নিয়ে আসতে গিয়েছিল, ক্যান্টিনে অপেক্ষা করছিল। সে বলেছিল বের হওয়ার সময় নীলকে যেন ক্যান্টিনে পাঠানো হয়, কিন্তু নীল সেখানে যায়নি। অপেক্ষা করতে করতে যখন নীলের দেখা নেই, তখন জেলারকে জিজ্ঞাসা করলো, বলল নীল চলে গিয়েছে। হতাশ হয়ে বাসায় ফিরে আসছিল, তখনই নীরব ফোন দিয়ে জানালো নীল নাকি কলেজের ক্যান্টিনে বসে আছে। শুধু নীরব ছেলেটা জানে তনু নীলকে কতটা ভালোবাসে। তনু খবর পেয়ে কলেজে ছুটে যায়। বাকিটা তো আপনারা জানেনই। টোটাল 8 বছর পর ভালোবাসার মানুষটাকে পেয়েছে। এখন আর কোথাও যেতে দিবে না, খুব শীঘ্র বিয়ে করবে নীলকে। যদিও তনুর ফ্যামিলি থেকে মেনে নিবে না, তনু এসব নিয়ে চিন্তা করে না। নীলকে পেলে তার আর কিছুই চাই না। রাত 9টা হবার পরই নীল আর নীরব গাড়ি নিয়ে আসছে। নীল ড্রাইভ করছিল। এই তুই পিছে যা। আমি কেন পিছে যাব? তুই যা। দেখ ভালো হবে না, যা বলছি। আমি যাব না। সামনে ছেলেদের সাথে তুই বসবি নাকি? হ্যাঁ আমি বসবো। ঠিক আছে, আমি যাচ্ছি। নীল ড্রাইভ সিট থেকে নেমে পিছনে চলে গেল। নীরব ড্রাইভ করতে যায়, কিন্তু তনু নীরবকে অবাক করে পিছনে নীলের পাশে গিয়ে বসে। নীরব বুঝতে পারছিল তনু কেন এরকম করছে। স্টার্ট দিয়ে চলতে লাগলো। তনু, তোকে আজও বুঝতে পারলাম না। আর বুঝবিও না কোনোদিনও। নীল বসে বসে তার হাতে নোকিয়া ফোন দিয়ে সাপের গেম খেলছে। তনু এটা দেখে মিটমিট করে হাসছে। 2021 সালেও কেউ একজন নোকিয়া ফোন ইউজ করে, তাও 1010 মডেল। তোর অ্যান্ড্রয়েড ফোন নেই? না, নেই। কেন, তুই দিবি নাকি? আইজাইরা কথা বলবি না। আমি কেন দিব? কে হয় ও আমার? তুই দিবি, তাও কালকের মধ্যে। আমি কেন দিব? কারণ সে তোর বেস্ট ফ্রেন্ড। নীল তার মতো বসে আছে। এদিকে তনু আর নীরব বকবক করেই যাচ্ছে। তনু এক ধ্যানে নীলের দিকে তাকিয়ে আছে, নীল তাকিয়ে আছে ফোনের দিকে। পরের দিন সকাল 7টায় ঘুম ভেঙে যায় ফোনের শব্দে। রিসিভ করতেই, ম্যাডাম, থানার পিছনে বাগানে একটা লাশ পড়ে আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তনু তখন কোনো রকমে ফ্রেশ হয়ে থানায় পৌঁছায়। অবাক হয় সেখানে গিয়ে। কালকের খুন আর আজকের খুন একই ব্যক্তি করেছে, সেটা শিওর। কারণ সেম আগের খুনটার মতোই এও খুন হয়েছে। 24-25 বছরের যুবক। পুরুষলিঙ্গ কেটে ফেলেছে, হাত দুটো কাটা, চোখগুলো নেই, তুলে ফেলেছে। চেহারাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে, একদম চেনা যাচ্ছে না। লাশের পাশে একটা ছবি রাখা, পিছনে লেখা 2 নম্বর টার্গেট, অপারেশন সাকসেসফুল বুকের উপরে লেখা। তুমি ধর্ষক হও না, না হলে আমি তোমার জম হয়ে যাব। তনু এইগুলো দেখে খুব বড় সড়ো শক খায়। ফরেন্সিকের লোকেরা এসে ক্লো কিংবা ফিঙ্গারপ্রিন্ট খোঁজার চেষ্টা করছে, তবে সবাই ব্যর্থ। খুনটা খুব চালাকির সাথে করা হয়েছে। কালাম ভাই, এই ঘটনা কখন হয়েছে? ম্যাডাম, সকালে বাবুর্চি এদিকে পুকুরে যাচ্ছিল, তখনই দেখছে। কখন হয়েছে বলতে পারবো না, ওদেরকে জিজ্ঞেস করুন। ম্যাডাম, এই খুন আর আগের খুনটা একই টাইমে হয়েছে, রাত 1টা বা 2টার ভিতরে। কিন্তু ম্যাডাম, এই খুন হওয়ার আগে
মৃত ব্যক্তি মদ পান করেছে। আপনারা আশেপাশে ক্লাবে খোঁজ নিয়ে দেখেছেন এই লোকটা খুন হওয়ার আগে ঠিক কোথায় ছিল? জানতে পারলে আপনাদেরই হেল্প হবে। কালাম ভাই, খোঁজ নাও, এর ছবি নিয়ে যাও আর খবর লাগাও কাল রাতে কোন ক্লাবে ছিল। বিকেলে জানতে পারলো। কালাম ভাই, কিছু জানতে পারলেন? যাকে খুন করা হয়েছে তার ঠিকানা পাওয়া গিয়েছে, তার বাসা ... বড় কথা হলো কাল রাতে ন্যাশনাল ক্লাবে আকাশ আর হৃদয় একসাথে ঢুকেছিল এবং আসার সময় দুজন একসাথে এসেছিল, কিন্তু আমরা তো একজনের লাশ পেয়েছি, হৃদয় ছেলেটা। ওর সাথে যে ছেলেটা তা ছিল আকাশ, সে এখনো নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। কোথায় খুনটা আকাশ করেনি তো? হতেও পারে আকাশ খুনটা করে নিখোঁজ হয়ে গেছে। সবার আগে আকাশকে খুঁজে বের করতে হবে। এইদিকে কমিশনারও চাপ দিচ্ছে এই কেসটা তাড়াতাড়ি সলভ করার জন্য। ম্যাডাম, আকাশ ছেলেটা যদি খুন হয় তাহলে সে সাধারণ কেউ নয়, আজ তো একটা সাইকো। তা না হলে কি এত সংসভাবে খুন করতে পারে? সাধারণ খুনের জন্য এটা করা কখনো সম্ভব নয়। সে সাধারণ হোক আর অসাধারণ হোক, একবার আমার হাতের কাছে পেলে ওর সাইকোগিরি আমি বের করব। কিন্তু ম্যাডাম, খবর নিয়ে জানতে পেরেছি আকাশ আর হৃদয় খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল। এখানে একটা ডাউট থেকে যায়, আকাশ কেন তার বেস্ট ফ্রেন্ডকে মারবে? ম্যাডাম, পিছনে সিসিটিভি ধরা পড়েছে। রাত 2:15 একটা লোক থানা দেওয়াল টপকে বাইরে গিয়েছে। এই যে ভিডিও। এখানে তো চেহারা দেখা যাচ্ছে না। আচ্ছা, রাখুন সব। ম্যাডাম, আপনি লাঞ্চ করেছেন? না করলে চলুন আমার সাথে, আগে খাওয়া দাওয়া শেষ করি। চলো। বিকেলে নীল ছাদে বসে আছে, তখনই নীরব আসলো। কিরে, একা একা কি করছিস ছাদে? নীল নীরবের দিকে তাকিয়ে জবাব দেয়, কিছু না, অমনি পরিবেশ দেখছি। কিরে, তোর হাত কিভাবে কাটলো? জানি না, কালকে কিভাবে যেন কেটে গিয়েছে। রেডি হ, মার্কেটে যাব। কিন্তু কেন? তনু তোকে ফোন কিনে দিবে তাই। পাগল নাকি? তাছাড়া তোর ফুফাতো বোন আজকাল একটু বেশি করে ফেলছে। ওকে বলে দিস, সে যা চাইছে সেটা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু কেন? মেয়েটা সেই স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসে, আর তুই তার মূল্য দিচ্ছিস না। আর তোকে যে ধোঁকা দিল, তুই তাকে পাগলের মতো ভালোবাসলি। আসলে তোর কোনো দোষ নেই, সত্যিকারের ভালোবাসাগুলো এরকমই হয়। বাই দা ওয়ে, আমি গেলাম, তুই রেডি হয়ে নিচে আয়। তুই যদি ফোনটা না নিস তাহলে তনু মাইন্ড করবে, খুব জেদি মেয়ে। মার্কেটে গিয়ে দেখলো তনু তাদের আগেই চলে গিয়েছে এবং ফোনও কিনে বসে আছে। কিরে, তুই কখন আসলি? আগে চলো কোথাও বসি, তোমাদের জন্য অপেক্ষা করে আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। অতঃপর হোটেলে গিয়ে বসলো তিনজন। নীরব, তোর ফ্রেন্ডকে বল ওর মোবাইল আমার কাছে দিতে। এই, তোর ফোন দে। আমার ফোন দিয়ে তোমরা কি করবা? তুমি মোবাইল দাও, সিমগুলো আমি এই মোবাইলে ঢুকাবো। আইফোন 11 প্রো ম্যাক্স দেখলো। কিরে, এত দামি ফোন, তাও নীলের জন্য? আমি তো ভাবছি 4-5 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দিবি। আমি তোমার মতো অতটা কুৎসিত নাকি? দাও ফোনটা, দাও আমার কাছে, আমি সিম ঢুকিয়ে দিচ্ছি। নীরব নীলের হাত থেকে ফোনটা এনে তনুর কাছে দিল। ওহ, তার মানে তুই অনেক বড় মনের মানুষ, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। তাহলে মামাতো ভাইকে একটা আইফোন গিফট করে দে, ম্যাক্স লাগবে না। তোকে কেন দিব? তুই আমার বড় ভাই। কোথায় তুই ছোট বোনকে দিবি তা নয়, উল্টে ছোট বোনের কাছে চাইছিস। লজ্জা করে না তোর? তনু কথা বলতে বলতে সিম ঢুকিয়ে যখন তনুর নাম্বার নীলের নতুন মোবাইলে সেভ করতে গেল, দেখলো আগে থেকেই সেভ করা। তনু নীলের দিকে কয়েক মিনিট তাকিয়ে রইল, চোখ বড় করে। হঠাৎ এরকম চুপসে যাওয়া নীরব অবাক হলো। নীল মাথা নিচু করে নিল।
তনু নীলের মুখের দিকে তাকিয়ে রইল। নীরব কিছুই বুঝতে পারছে না, আচমকাই বলতে শুরু করে। নাম্বার তো সেভই করে রেখেছো, তাহলে কেন কোনো দিনও একটাও কল দাওনি? তুমি জানো তোমার এই সামান্য ফোনের অপেক্ষায় কত রাত নির্ঘুম কেটেছে? তুমি জানো সারাদিন আমি ফোনের দিকে তাকিয়ে থাকতাম, যদি কখনো তোমার কল আসে আর আমি রিসিভ করতে না পারি? বলা তো যায় না, তুমি একবার কল দিয়ে যদি আর কখনো কল না দাও। ভুলছিলাম আমি আমার অপেক্ষায় থেকে গেল। জানি না তুমি আমাকে আদৌ ভালোবাসো কিনা, কিন্তু আমি তোমাকে সেই ঠিক 8 বছর আগে যতটা ভালোবাসতাম আজও ঠিক ততটাই ভালোবাসি প্রিয়। তনু নীলের উত্তরের আশায় মুখ পানে চেয়ে থাকে, কিন্তু নীল একটা শব্দও বলল না। দেখে বুঝতে পারছে নীল কিছুটা বিরক্ত হয়ে বসে আছে। তোমার চুপ থাকা মানেটা আমি আগেও কোনোদিনও বুঝতে পারিনি, আর আজকেও পারছি না। আগে যেমন তোমাকে প্রপোজ করলে তুমি চুপ করে থাকতা, একটা উত্তর দিতা না, আজকেও তুমি সেটাই করছো। কিন্তু এইভাবে আর কতদিন বলো? তুমি আমাকে ভালোবাসো কি না বাসো সেটা বলে দাও, কেন নিজের মধ্যে চেপে রাখো? এতে কষ্টটা আমার হচ্ছে। যাকগে, যদি ভালোবাসো তাহলে বলে দিও, না বাসলেও প্রবলেম নেই, বলে দিবা আমাকে। কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে আসবো না। নীল মামা বলে দে, আর কত অপেক্ষা করাবি? প্লিজ মামা বলে দে তুই ভালোবাসিস তনুকে। নীল নীরবের দিকে কয়েক সেকেন্ড তাকালো, আনমনে বলতে শুরু করলো, আমার সাথে রিলেশনে গিয়ে কোনো দিনও সুখী হতে পারবে না। হাতের মেহেন্দি মোছার আগেই বিধবার খাতায় নাম লেখাতে হবে। আজকালকার যুগে একটা মেয়ে একটা ছেলের জন্য 8 বছর অপেক্ষা করছে, শুধু তার মুখে ভালোবাসা শব্দটা শোনার জন্য। এটাও আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু এখানে আমারও তো কিছু করার নেই, আমি যে নিরুপায়। প্লিজ নীল কিছু একটা তো বল। থাক না, 8 বছর অপেক্ষা করেছি, তাহলে কি আরও 40 বছর অপেক্ষা করতে পারবো না? আমি তোমার সাথে মৃত্যুর আগে পর্যন্ত থাকতে চেয়েছিলাম, এখনও সেটাই চাই। যদিও থাকার মধ্যে পার্থক্য একটাই, থাকতে চেয়েছিলাম পাশে, কিন্তু থাকবো অপেক্ষায়। এখন বুঝতে পারছি তুমি আইফোন যাওয়ার জন্য ডেকেছো, নাকি এসব নাটক করার জন্য ডেকেছো। বাই দ্য ওয়ে, তুমি কেন আমার জন্য অপেক্ষা করবে? কি জানো তুমি আমার বিষয়ে? কি জানো? কিছুই জানো না। ভালোবাসো, কিন্তু আমি এসব ভালোবাসায় বিশ্বাসী নই, সো আমার দ্বারা এসব সম্ভব নয়। তাহলে বিয়ে করে নিব আমরা, বিয়েতে তো সবাই বিশ্বাস করে। আরে পাগল, বুঝতে পারছিস না? ইনডাইরেক্টলি আমি তোকে পছন্দ করি না। বাই দ্য ওয়ে, আমার কাজ আছে, আমি গেলাম। নীল মার্কেট থেকে বের হয়ে চলে যায়। নীরব আর তনু সেখানেই বসে থাকে। তনুর চোখের জল যেন বাদ মানতে চাইছে না। কি বাচ্চাদের মতো মন খারাপ করে বসে আছিস? নীলের বিয়ে তোর সাথেই হবে, সেটা আমি দেব। চল বাসায় চল। তনু নীরবের দিকে অগ্নি চোখে তাকিয়ে হন হন করতে করতে চলে যায় বাসায়। নীরব আর সেখানে বসে না থেকে সেও চলে আসে গাড়ি নিয়ে। নীলকে ফোন দিতে গিয়েও দিল না, কারণ নীলের সিম আর মোবাইল তনুর কাছে, তাই আর ফোন দিল না। বাসায় পৌঁছে অবাক হলো, নীল বাসায় আসেনি, তাহলে গেল কোথায়? তনুর বাসায় গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। কেন জানি আজকে খুব কান্না পাচ্ছে। মানুষের মনগুলো বড়ই আজব যে তাদের দিকে ফিরেও তাকায় না। বেহায়া মন শুধু তার জন্যই কাঁদে। সেদিন আর খাওয়া দাওয়া কিছুই হয়নি। তনুর মা বেশ কয়েকবার ডেকে গিয়েছে, তনু সাফ জানিয়ে দিয়েছে খাবে না। মাঝে মধ্যেই তনু এরকম করে, তাই তিনি আর বেশি কথা বাড়ালেন না। প্রায় রাত 12টা হয়ে 1টা হতে চলল, এখনও নীলের খবর নেই। নীরব তনুকে ফোন দিয়ে জানায় নীল এখনও বাসায় আসেনি। তো আমি কি করব? ফোন রাখ। আরে গাদি, তাহলে নীলের ফোন
তোর কাছে কেন রেখে দিয়েছিলি? আমি রাখিনি, সে ফেলে গিয়েছে। চল ফোন রাখ। তনু ফোন কেটে টেনশানে পড়ে গেল। নীল বাসায় যায়নি, তাহলে কোথায় গেল? ওর কিছু হয়ে যায়নি তো? 7-5 ভাবতে ভাবতে এসআই কলমকে কল দিল। হ্যালো। কালাম ভাই ঘুমাচ্ছেন? আরে ম্যাডাম আপনি? ঘুমাচ্ছিলাম। বলুন কি বলবেন? না থাক, তুমি তো এখন ডিউটিতে নাই, ঘুমাও। আরে কি হয়েছে বলবেন তো? ডিউটিতে নেই তো কি হয়েছে? আমার পার্সোনাল একটা হেল্প লাগবে। তুমি বাসার নিচে আসো, আমি গাড়ি নিয়ে আস। ঠিক আছে আসো। তনু কিছুক্ষণ পর কলমের বাসার নিচে থেকে কলমকে সাথে নিয়ে খুঁজতে চলে যায়। চারিদিকে অন্ধকার, মাঝে মধ্যে ল্যাম্পপোস্টের আলো, দরজা জানলা দোকানপাট সব কিছু বন্ধ পড়ে শহরটাই ঘুমিয়ে আছে। এই মুহূর্তে নীলকে কোথায় খুঁজবে সেটা ঠিক জানা নেই, শুধু পিচ ডালা রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছে। ম্যাডাম কি হয়েছে? কিছুই তো বললেন না। আমার কাছের মানুষটা এখনো বাসায় ফিরেনি, খুব টেনশন হচ্ছে ওর জন্য। ম্যাডাম আপনি বিয়ে করে নিলেন আর আমাদেরকে জানালেন না? ভাই আপনি একটু বেশিই চিন্তা করছেন। আমি বিয়ে করলাম কবে? তাহলে যে বলেন প্রিয় মানুষ। ও কিছু নয়, সময় হলে সব জানতে পারবেন। তনু আবার কল দিল নীরবকে। রাত 2টো, কয়েকটা বার রিং হওয়ার পর রিসিভ করলো। কিরে, প্রবলেম কি তোর? ঠিকমতো ঘুমাতেও দিবি না। তোর ঘুমের গুষ্টি উদ্ধার করব। নীলকে পেয়েছিস? নীল হারিয়ে গেলে তো পাবো। তোর সাথে কথা বলার কিছুক্ষণ পর নীল সাথ থেকে আসলো। তাছাড়া তোকে আমি এসব কেন বলছি? তখন তো ছেদ দেখালি। চল ফোন রাখ। তনু মোবাইলে চোখ রেখে মুচকি হাসি দিল। কালাম ভাই বাসায় চলো। কেন প্রিয় মানুষটাকে খুঁজবে না? সে বাসায় ঘুমিয়ে আছে, আর খুঁজতে হবে না। চলো সামনের পয়েন্টে চা খেয়ে বাসায় যাব। চলো, কিন্তু ওখানে দোকান খোলা আছে কি না কে জানে। আছে, আসার সময় দেখেছি। তনু দোকানের সামনে গিয়ে ব্রেক করলো। আরো 2-3 জন লোক বসে আছেন। মামা চা হবে? 2টা চা দেন। বসে বসে চা খাচ্ছে। তখন চায়ের দোকানওয়ালাকে জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাচ্ছেন? আমার মনে হয় এত রাতে মেয়ে মানুষ নিয়ে ঘোরা ঠিক না। বাসায় চলে যান, বলা তো যায় না কখন কি হয়ে যায়। কি বলেন মামা এগুলো? ঠিকই কইতাছি। শহরে আজকাল যেই পরিমাণ খুন হচ্ছে, আজকে 3 দিন যাবৎ 3টা খুন অলরেডি হয়ে গিয়েছে। লোকজন বলছে 3 জন ব্যক্তিকে একই খুনি খুন করেছে। আজকাল তো বাসা থেকে বের হতেই ভয় লাগে। ও সেটা তো আমরাও শুনেছি। পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে, খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। কি যে বলো না, পুলিশ কি করবে? পুলিশ তো কাঁদছে ঘুমাচ্ছে আর মাস শেষে পকেট গরম করছে। পুলিশ কিছুই করবে না। তনু এতক্ষণ এদের কথায় কান না দিলেও এখন মেজাজ গরম হয়ে গেল। কিছু বলতে যাবে তার আগেই মনে পড়লো, লোকটা একটু আগেই বলল 3 জন খুন হয়েছে, কিন্তু আমরা তো জানি 2 জন খুন হয়েছে। আঙ্কেল, আপনি একটু আগে কি যেন বললেন? 3টা খুন হয়েছে এবং সেটা একই খুনি খুন করেছে, কিন্তু সবাই তো জানে শহরে 2টা খুন হয়েছে। আরে মা, হৃদয় নামের একটা ছেলে খুন হয়েছে, কিন্তু কাল রাতে ওরা 2 জন ছিল। আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ আগে একটার দিকে আকাশের বাসার সামনে লাশ পাওয়া গিয়েছে। আচ্ছা, ওদের বাসাটা কোথায় আমাদের বলবেন? ম্যাডাম আমি চিনি তো, সকালে জিজ্ঞাসাবাদের জন্য ওদের বাসায় গিয়েছিলাম, সামনে ওদের বাসা। তোমরা শুধু শুধু ওখানে যাচ্ছ। পুলিশ। চাচা সব পুলিশ এক নয়। ম্যাডাম গাড়িতে ওঠেন।
দোকানদার ভয় পেয়ে গেল। এতক্ষণ পুলিশের সামনেই পুলিশকে নিয়ে বাজে কথা বলছিল। বাসার সামনে লোকজন ভিড় জমা করেছে। পুলিশ অনেক আগেই এসে গিয়েছে। তনু আর কলমকে দেখে কনস্টেবল এগিয়ে আসলো। স্যার, আপনাকে কতগুলো ফোন দিয়েছি, আপনি ফোন রিসিভ করেননি। আর ম্যাডামকেও দিয়েছি, তিনিও রিসিভ করেননি। তনুর মনে পড়ল কলমের সাথে কথা বলে নিজের ফোন বাসায় রেখে নীলের জন্য কিনে রাখা ফোনটা নিয়ে চলে এসেছে। কলমেরও একই অবস্থা। আসার সময় ভুল করে ফোন বাসায় ফেলে রেখে এসেছে। কিভাবে কি হয়েছে কিছু জানতে পারলে? না স্যার, আমরা খবর পেয়ে এসেছি, লাশ ওইখানে রাখা হয়েছে। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। ওই যে লাশে থেকে এইগুলো উদ্ধার করা হয়েছে। গিয়েছে খুন করে পলিথিনে প্যাকেটে করে এখানে ফেলে দিয়েছে। ওই দেখুন আকাশে একটা ছবি, পিছনে 3 নাম্বার টার্গেট লেখা। আর ম্যাডাম, আগে যেই 2টা খুন হয়েছে ওই 2টাও কিভাবে করা হয়েছে? চোখ নেই, লাশগুলো নষ্ট হয়েছে। চোখ নেই, চেহারাও নষ্ট হয়ে গিয়েছে। আর দেখুন লাশের বুকের উপরে লেখা। বুঝতে পারছি না এই সাইকো কিলারটা কি বোঝাতে চাইছে, কেন এদের খুন করছে। একজন মানুষ কখন আরেকজন মানুষকে এইভাবে মারতে পারে? আস্ত একটা সাইকো। পরদিন সকালবেলা কমিশনার তনু আর কলমকে দেখা করতে বলল। আমাকে বলবে তোমরা আসলে কি করতে চাইছো? একে একে 3টা খুন হয়ে গেল 3 দিনে। সবগুলো খুনের একটা টাইম ফিক্সড করা। ময়নাতদন্তে জানা গিয়েছে খুনগুলো রাত 1টা থেকে 2টার ভেতরে হয়েছে। আমারও তো মনে হচ্ছে প্রতিদিন একটা করে খুন হবে, আর আমরা বসে বসে মুড়ি খাবো। এখনো পর্যন্ত তোমরা একটা ক্লো খুঁজে বের করতে পারলে না। তোমাদের পুলিশের সিলেক্টে কি দেখে করলো আমি বুঝতে পারছি না। সরি স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা করছি এটা শুনতে চাই না। আগামী 24 ঘন্টার ভেতরে খুনিকে লকআপে দেখতে চাই। ম্যাডাম, আপনার বাবা এরকম কেন? আজ তো একটা ডেভিল। আর বলিস না ভাই, প্রথমে আমাকে পুলিশে ভর্তি করলো, আর এখন জ্বালিয়ে পুড়িয়ে মারছে। আপনার বাবাকে কোন শালায় কমিশনার বানালো? ওনাকে কনস্টেবল রূপে ধারণ মানাতো। ছাড়ো ওসব, এখন যাও আকাশ, হৃদয় আর ফারহানদের বাসায় গিয়ে ওদের জিজ্ঞেস করবে ওরা 3 জনের পূর্বে কারোর সাথে ঝামেলায় ছিল কিনা, এবং ওদের কাছের বন্ধুদের জিজ্ঞেস করবে। যাকে সন্দেহ হবে তুলে নিয়ে আসবে। সেটা না হয় বুঝলাম। আমার মনে হয় এইভাবে খোঁজে কোনো লাভ হবে না। জানা গিয়েছে ওদেরকে প্রাণে মারার আগে প্রথমে চোখ তুলেছে জীবিত থাকা অবস্থায়, তারপর চেহারা পেঁয়াজের মতো কেটেছে, হাতগুলো কেটেছে। ইভেন খুনি আগে তিলে তিলে কষ্ট দিতে দিতে তারপর পানে মেরেছে। এটা শুধু সাইকোরা পারে, কারণ এদের মনে দয়া মায়া বলতে কিচ্ছু থাকে না। আমার মনে হয় না এত তাড়াতাড়ি তাকে আমরা ধরতে পারবো। সেই তৈরি হয়েই মাঠে নেমেছে। এই খুনগুলোর পিছনে বড় ধরনের কোনো কারণ আছে।